আসসালামু আলাইকুম এইচএসসি 25, 26, 27 ব্যাচ যারা ভিডিওটা দেখছে সবাইকে অভিনন্দন জানাচ্ছি আজকে ক্লাসে। সো আমরা আলোচনা করব বাংলা প্রথম পত্রের অপরিচিত গল্পের যে এমসিকিউ আছে। আমরা বোর্ডে আসা সব এমসিকিউ ইনশাআল্লাহ আলোচনা করব আজকের ক্লাসে। সো মেইনলি এইচএসসি 25 ব্যাচের জন্য ভিডিওটা বানানো। তোমরা যদি ভিডিওটা দেখো তোমাদের সবার জন্য অনেক দোয়া রইল। তোমরা ভয় পেও না, ইনশাআল্লাহ যা পড়াশোনা করেছো অনেক ভালো করতে পারবে। হ্যাঁ, সো দেখো আমাদের যে প্রথম প্রশ্নটা ছিল, রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? আমরা সবাই জানি তিনি 1861 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন। সো তোমাদের এই কথাটা আমি বারবার বলছি যে তোমাদের যেগুলো কবি পরিচিতি আছে, কবি পরিচিতি বলো, তারপর হচ্ছে পাঠ পরিচিতি, এই জিনিসগুলো কিন্তু খুব ভালো মতো করতে হবে, ঠিক আছে? এইচএসসির জন্য এইচএসসিতে তোমার ধরো যে কবি পরিচিতি থেকে আমাদের এমসিকিউতে প্রচুর প্রশ্ন আসে, আর পাঠ পরিচিতি থেকে এটাতে এমসিকিউ আসে প্লাস সৃজনশীলের যে ক খ এগুলো কিন্তু প্রচুর আসে, ঠিক আছে? সো আরেকটা জিনিস শব্দার্থ জিনিসটা তোমার যে জায়গায় বেশি কাজে লাগে সেটা হচ্ছে সৃজনশীলের ক আর খ নাম্বার প্রশ্নে। সো এগুলো একটু ভালো মতো দেখবা। হ্যাঁ, স্পেশালি যারা বেশি ফেমাস তাদেরটা একটু ভালো মতো পড়তেই হবে। সো এরপর দেখো রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? একটু আগে কিন্তু বলে আসলাম যে তিনি 1861 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন, ঠিক আছে? তিনি 1861 খ্রিস্টাব্দে কি জন্মগ্রহণ করেছেন, আর তিনি মৃত্যুবরণ করেছেন কবে? 1941 সালে, ঠিক আছে? সো এই জিনিসগুলো একটু দেখে যাবা। হ্যাঁ, জন্মসাল মৃত্যুসাল বিখ্যাত লেখা যা আছে। এরপর আসো একটু সামনে যাই। কে অনুপমকে শিমুল ফুলের সাথে তুলনা করতেন? এটা কিন্তু পণ্ডিত মশাই, ঠিক আছে? তাকে কিসের সাথে তুলনা করেছিলেন? একটা হচ্ছে কি শিমুল ফুল, আরেকটা কি মাকাল ফল, আরেকটা কি মাকাল ফল। শিমুল ফুল আর হচ্ছে মাকাল ফল, এই দুইটা জিনিসের সাথে কিন্তু তুলনা করা হয়েছিল তাকে, ঠিক আছে? তারপর দেখেন সামনে গিয়ে এখানে যে আসর জমাতে অদ্বিতীয় কে? এখানে কিন্তু গল্পে হরিশ, ঠিক আছে? হরিশ কিন্তু আসর জমাতে খুবই অদ্বিতীয়। সে হচ্ছে এমনভাবে বলতে পারে, সব কিছু এক্সপ্লেন করতে পারে। তোমার ফ্রেন্ড সার্কেলে এমন কিছু ফ্রেন্ড আছে না যারা খুব বেশি ভালো মতো একটা জিনিসকে একদম তিলকে তাল বানায়? সো হরিশ ছিল ওইরকম। ওকে, তারপর দেখেন কলিকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকে মামা আন্দামান দ্বীপের অন্তর্গত বলিয়াই জানেন। অপরিচিত গল্পের এই উক্তিতে মামার চরিত্রে যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা হলো। আচ্ছা, আন্দামান দ্বীপটা হচ্ছে কি আন্দামান নিকোবর যে দ্বীপপুঞ্জটা আছে ইন্ডিয়ার, হ্যাঁ, এটা কিন্তু ইন্ডিয়ার একদম বাইরে, ধরো ইন্ডিয়ার একদম ইয়েতে, তো এরকম আলাদা কোনো রাজ্য না, এটা হচ্ছে একদম সেন্ট্রাল গভর্নমেন্ট একটা হচ্ছে স্পেশাল টেরিটরি। সো মামা হচ্ছে একবার কোনো একটা কাজে সেখানে গিয়েছিলেন, সো মামার সাথে ওইটিকে জানেন, ঠিক আছে, কলকাতার বাইরে। সো এখানে হচ্ছে কূপমণ্ডকতা, ঠিক আছে? সে কি তার জগৎটা কি সীমাবদ্ধ। এখানে এমন কেন হয়েছে? কারণ তার জগৎটা কি সীমাবদ্ধ, মানে সে হচ্ছে একটা জায়গায় মানে কূপের ব্যাঙের মতো সে আছে, ঠিক আছে? সে হচ্ছে বাইরের দুনিয়াকে দেখতে চায় না, সে নিজের দুনিয়াতেই থাকতে চায়। ওকে, তারপর দেখো এখানে অপরিচিত গল্পে গল্প বলায় পটুকে, এটা কিন্তু আমরা দেখলাম একটু আগে যে গল্প বলায় পটু, হ্যাঁ, বা কোনো কিছু ভালো মতো এক্সপ্লেইন করতে পারে সেটাকে, সেটা কিন্তু হরিশ, ঠিক আছে? এটা কিন্তু মাঝে মাঝে আসে, হরিশকে নিয়ে এমসিকিউ কিন্তু এবারও আসবে কোনো না কোনো বোর্ডে। অপরিচিত গল্পে কল্যাণীকে আশীর্বাদ করতে কে যায়? কল্যাণীকে আশীর্বাদ করতে কে যায়? সেটা কিন্তু বিনু দাদা, ঠিক আছে? সো আশীর্বাদ করতে কে গিয়েছিল? বিনু দাদা। বিনু দাদার ভাষাটা কেমন? একটু আর্ট, ঠিক আছে? সে কি যেটা বেস্ট সেটাকে কি বলবে? চলনসই, ঠিক আছে? সো এখানে দেখো আশীর্বাদ করতে গিয়েছিল কি বিনু দাদা, আর কে মানে সুন্দর করে বর্ণনা করতে কি পারে কে? ধরো যে একদম সুন্দর করে বর্ণনা করে কে? সেটা হচ্ছে তোমার হরিশ, ঠিক আছে? এটা একটু গোলায় ফেলবা না। ওকে, মানে তার হচ্ছে সরস রসনার মানে একটা গুণ আছে যে সবকিছুকে সুন্দর করে সে মানে বর্ণনা করতে পারে। তারপর দেখো এখানে তিনি কোনো মতেই কারো কাছে ঠকিবেন না। এখানে তিনি বলতে অপরিচিত গল্পে কাকে বোঝানো হয়েছে? দেখো এখানে কিন্তু মামা, হ্যাঁ, মামা যে অনুপমের যে মামা আছে তিনি কিন্তু কারো কাছে ঠকতে চায় না। তার চরিত্রটা কেমন? সে হচ্ছে কি লোভী, তাই না? সে কিন্তু চরম লোভী। তারপর সে কি স্বার্থান্ধ, ঠিক আছে? স্বার্থের কাছে সে কি অন্ধ। এরকম কিছু জিনিসপত্র তোমার কিওয়ার্ডস এগুলো কিন্তু সৃজনশীল বা বহু নির্বাচনের জন্য লাগবে। ওকে, তারপর দেখো এখানে সামনে গিয়ে শ্বশুরের সামনে অনুপমের মাথা হেট করে রাখার কারণ কি? দেখো শ্বশুরের সামনে কিন্তু অনুপমের আর কিছু বলার মুখটা নেই, ঠিক আছে? কারণ কি? কারণ তার মামা গহনা পরীক্ষা করেছেন। এখানে কি তার মামার কি একটা মানে ব্যক্তিত্বহীনতা, ঠিক আছে? এখানে কিন্তু তার মামার একটা ব্যক্তিত্বহীনতা পরিচয় পাওয়া যায়। ওকে, ওকে, তারপর আমরা সামনে যাই।
এখানে দেখো অনুপমের মামা সাথে করে শ্যাকরা নিয়ে যাওয়ার কারণ কি? শ্যাকরা মানে কি? যারা হচ্ছে কি গহনা দেখে চিনতে পারবে, ঠিক আছে? So, বিশ্বাসের যে অভাবটা তার মামার, যেখানে ব্যক্তিত্বহীনতা বা একটা বিশ্বাসের অভাব, এই ধরনের চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য তিনি কি শ্যাকরা নিয়ে গিয়েছিলেন। তারপর দেখেন অপরিচিতা গল্পে বিয়ের অনুষ্ঠানে কন্যার গহনা মাপার মধ্য দিয়ে মামার কোন মনোভাব প্রকাশ পেয়েছে সেটা এখানে দেখো যে মানে মামার কোন মনোভাব, মামা আসলে কেমন, মানে কি তিনি কি চাচ্ছেন আসলে। এখানে দেখেন কপটতা আসলে হয় না তো। তারপর দেখেন অপমানও কিন্তু হয় না, ঠিক আছে? সো এখানে মামার একটা অবিশ্বাস, হীনমন্যতাও কিন্তু হচ্ছে না এখানে। তার মানে কি মামার যে একটা অবিশ্বাস, হ্যাঁ, তাদের মধ্যে, সেটা কি প্রকাশ পেয়েছে। তারপর দেখো যে আমার কন্যার গহনা আমি চুরি করিব এই কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না। এখানে কিন্তু তার একটা আত্মমর্যাদা বোধ বা ব্যক্তিত্ব বোধ এসব কিন্তু প্রকাশ পেয়েছে শম্ভুনাথ বাবু, ঠিক আছে? একটা চরম ব্যক্তিত্ব বোধের একটা প্রকাশ এখানে তিনি করেছেন। আত্মমর্যাদা বোধ বা ব্যক্তিত্ব বোধের একটা প্রকাশ আমরা পেয়েছি এখানে। তবে চলুন আপনাদের গাড়ি বলিয়া দিই উক্তিটিতে প্রকাশ পেয়েছে শম্ভুনাথ বাবুর কি? এখানে দেখো প্রত্যাখ্যান, ঠিক আছে? দেখো ভদ্রতা কিন্তু হয় না এখানে, তাই তো এটা ছিল না, তাই কারণ সে কিন্তু বিয়েটা না পড়িয়েই পাঠিয়ে দিচ্ছে প্রতিরোধনা। এটা কি প্রত্যাখ্যান, যে আপনাদেরকে রিজেক্ট করে দিলাম, ঠিক আছে? যে মানে আপনারা যারা ভাবেন যে আমার কন্যার গহনা আমি চুরি করতে পারি, তাহলে আমার কন্যা তো আপনাদের বাসায় ভালো থাকবে না, এরকম একটা পরিস্থিতি এখানে তৈরি হয়েছে। তারপর দেখো এখানে ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই, এই উক্তিটিতে কি প্রকাশ পেয়েছে? দেখো এখানে দুর্বলতা কিন্তু না, দেখো এখানে কি আমার ইচ্ছা আমার নাই, মানে ইচ্ছা নাই মানে কি সে কিন্তু খুবই স্ট্রং, হ্যাঁ, খুবই শক্তিশালী একটা মনোভাব কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। সো আমাদের অ্যান্সারটাও কিন্তু এরকমই হবে, শক্তিশালী। সো দুর্বলতা কিন্তু এখানে হচ্ছে না, বাদান্যতাও হচ্ছে না, বলিষ্ঠতা এইটাই কিন্তু হয়, হীনমন্যতা কিন্তু কোনোভাবেই হয় না, কারণ তার মধ্যে একটা শক্তিশালী একটা ভাব এসেছে এখানে। তারপর আমরা দেখি আসেন অপরিচিত গল্পে মেয়ের বিয়ে হইবে না এই ভয় যার মনে নাই তার শাস্তির উপায় কি উক্তিতে প্রকাশ পেয়েছে কি? এখানে দেখো যে আগামী সময়ের ইঙ্গিত, এখানে লাইনটা কি যে মানে মেয়ের বিবাহ হইবে না তার শাস্তি, মেইন জিনিসটা হচ্ছে কি মানে যার মেয়ের বিবাহ হওয়ার ভয় নাই তার শাস্তি কি? এখানে দেখো আগামী সময়ের ইঙ্গিতটা আসলে এখানে আসে না। আগামী সময়ের ইঙ্গিত গল্পে এসেছে কখন? যদি এই লাইনটা বলতো যে অপরিচিত গল্পের কল্যাণী কি করেছে, সে কিন্তু তার দেশমাতৃকার সেবায় নিয়োজিত করেছে নিজেকে, সেটা কিন্তু আগামী সময়ের ইঙ্গিত। পরিবর্তিত সমাজ ব্যবস্থা এটাও কিন্তু হয় না, এখানে কিন্তু মেইনলি শম্ভুনাথ বাবুর যে সাহসিকতা, ঠিক আছে, এইটাই কিন্তু মেইনলি এখানে স্থান পেয়েছে। ওনার নির্বিকারত্ব নাই, কারণ সেহেতু নির্বিকার ছিল না এখানে, ঠিক আছে? সো এটা একটু দেখবা তোমরা। আর তোমাদেরকে আমি একটু আবারও বলি যে অপরিচিত গল্পে স্পেশালি অপরিচিত গল্পের, হ্যাঁ, পাঠ পরিচিতিটা স্পেশালি, কারণ এইখানে পাঠ পরিচিতিতে অনেক কিছু দেওয়া আছে একটু ডিফারেন্ট। প্রতি বছর বোর্ড পরীক্ষার পরে এই জিনিসটা না তোমার হচ্ছে একটু ডাউটে পড়ে যায় স্টুডেন্টরা যে আসলে কি মানে কোনটা প্রকাশ পেয়েছে। পাঠ পরিচিতিতে একদম ডিরেক্ট তুলে যায়, কিন্তু স্টুডেন্ট ভাবে যে এটাতে অ্যান্সার হয় না, আমি যেটা ভাবতেছি এটা অ্যান্সার, পরে কিন্তু রেজাল্ট দেওয়ার পরে কিন্তু ভুল করে ফেলে, ঠিক আছে? তারপর দেখেন কোন ঘটনায় অনুপমের মন পুলকের আবেশে ভরে গিয়েছিল? এটা হচ্ছে দেখো বিনোদা কর্তৃক মেয়ে পছন্দ হওয়া এমন না, বিবাহের দিন ক্ষণ ধার্য হওয়া এটাও কিন্তু না, বিবাহ করতে না পারা কল্যাণীর পণ, বিবাহ যে করবে না, হ্যাঁ, মানে বিবাহ না করার জন্য কল্যাণী যে পণ করেছিল সেটা কি মানে অনুপমের মনক্ষণ কিন্তু হয়ে গেছে। যেমন ধরো তোমার কাউকে পছন্দ, ঠিক আছে, তুমি হচ্ছে তোমার একটা ভয় যে ধরো তোমার সাথে তার আর কিছু নাই, সে তোমাকে ছেড়ে চলে গেল, কিন্তু তোমাকে ছেড়ে চলে গিয়ে যদি অন্য কারোর সাথেও না যায় তাহলে কি একটা মানে ভয় কিন্তু নাই আর, মানে কি তোমার একটা সুযোগ আছে সামনে। সো অনুপম এই জন্য খুশি হয়েছিল যে আমার সাথে না যাক, অন্য কারোর সাথে তো আপাতত যাচ্ছে না, মানে আমি একটা সুযোগ পাবো সামনে। গাড়িতে কল্যাণীর সাথে সাক্ষাৎ এটাও না। সো এটা মানে কি তার একটা সামনে কি সুযোগ আছে, মানে এইখানে আসলে মেইনলি কি বুঝতেছি আমরা, সামনে কি একটা সুযোগ আছে, হ্যাঁ, এখনো হাল ছাড়ার কিছু নেই। ওকে, তারপর এখানে দেখেন যে অপরিচিত গল্পে কল্যাণী বিয়েতে কোন ধরনের শাড়ি পরেছে বলে অনুপম কল্পনা করে। অনুপমের কল্পনায় কিন্তু সে লাল শাড়ি পরেছিল, ঠিক আছে, একদম বইয়ের যে লাইনগুলো লাইন টু লাইন যদি ঠিক মতো পড়ো তুমি তাহলে পারবা। ওকে, তারপর দেখেন এখানে কল্যাণীকে বিয়ে না দেওয়ার কারণ কি? এখানে দেখো অভিমান না, আত্মসম্মান বোধ, হ্যাঁ এটা হয়, অহংকারও না, রাগও না, ঠিক আছে। সো এখানে তাদের যে আত্মসম্মান বোধ ছিল
কেমন ছিল এটা? কারণ যারা ভাবে যে সে নিজের মেয়ের গয়না বাবাই চুরি করতে পারে, তাদের কাছে তো আসলে মেয়ে বিয়ে দিয়ে চলে না। আর যাই হোক, ওকে। তারপর দেখো এখানে সামনে যে গাছে সে ফুটিয়াছে সে গাছকে সে একেবারে অতিক্রম করিয়া উঠিয়াছে। এই বর্ণনায় কল্যাণীর কোন বিশেষ দিকের কথা বলা হয়েছে? দেখো, সাজসজ্জা না, মার্জিত সুরুচি না, সৌন্দর্যটা। ওকে, উদাসীনতা তো অবশ্যই না। এখানে দেখো তার সৌন্দর্যটাকে তুলে ধরা হয়েছে। যে গাছে সে ফুটিয়াছে সে গাছে সে একেবারে অতিক্রম করে উঠিয়াছে। এমন যে একটা গাছের মধ্যে একটা ধরো ফুল, হ্যাঁ ধরো এটা একটা গাছ, এই গাছের মধ্যে এত সুন্দর একটা ফুল ফুটছে, সো সেই ফুলটাই কি গাছের চেয়ে মানে মানে সুন্দর হয়ে গেছে, মানে এমন এমন লাগতেছে। ঠিক আছে, অনেকদিন ছবি আঁকলাম। ওকে, তারপর দেখো সামনে যাই। সে নিজের চারিদিকের সকলের চেয়ে অধিক রজনীগন্ধার শুভ্র মঞ্জরির মতো সরল বৃত্তটির উপরে দাঁড়াইয়া যে গাছে ফুটিয়াছে সে গাছকে সে একেবারে অতিক্রম করিয়া উঠিয়াছে। মানে সে এতই সুন্দর যে সে যেখান থেকে এসেছে তার থেকেও সে সুন্দর। ঠিক আছে, সো এটা কে? এটা অবশ্যই কল্যাণী। একদম লাইন এটা মনে রাখতে হবে তোমার। ঠিক আছে, ওকে। তারপর দেখেন এখানে অপরিচিতা গল্পে রেল কর্মচারী কতটি টিকিট বেঞ্চে ঝুলিয়েছিল? এটা কিন্তু 2টি টিকিট বেঞ্চ ঝুলিয়েছিল সে। অ্যান্ড এটা কিন্তু আমাদের একদম বইয়ের লাইন টু লাইন ইনফরমেশন। ঠিক আছে, এটা তোমার ভালো মতো পড়তে হবে একটু। এরপর দেখো যে গজানন শব্দের সঠিক ব্যাসবাক্য কোনটি? সেটা কি? গজ আনন যার, এটা কোন সমাস? বহুব্রীহি সমাস। ঠিক আছে, তোমরা অ্যাডমিশন টাইমে ইনশাল্লাহ আমার বহুব্রীহি সমাসের ক্লাস পাবা। ঠিক আছে, ওকে। এখানে দেখেন অপরিচিত গল্পে কল্যাণীর বিয়ে না করার সিদ্ধান্তের কারণ কি ছিল? এখানে হচ্ছে দেখো লোকলজ্জা না, পিতৃআদেশ না, আত্মমর্যাদা হ্যাঁ, অপবাদও কিন্তু হয় না। সো সে কি তার মধ্যে যে একটা সেলফ রেসপেক্ট, ঠিক আছে, তার মধ্যে যে একটা আত্মমর্যাদা বা সেলফ রেসপেক্টের জায়গা ছিল, সে কিন্তু সেই জায়গাটা থেকে বিয়েটা করে নাই শেষ পর্যন্ত। ওকে, এখানে দেখো জরিমা শব্দের অর্থ কি? জরিমা মানে কি? একটা আড়ষ্টতা, মানে ধরো যে একটু আটকে আটকে যাচ্ছে ব্যাপারটা এমন। দেখো জড়িয়ে থাকা না, চাকচিক্যও হয় না, জং ধরা হয় না, এখানে কি? আড়ষ্টতা। ঠিক আছে, এরপর আসি আমরা একটু সামনের দিকে। এখানে দেখেন কোন ঘটনাকে অপরিচিত গল্পের শীর্ষ মুহূর্ত বলা যায়? মানে হচ্ছে এটাকে আমরা বলি ইংলিশে ক্লাইম্যাক্স, একদম একদম পিক মোমেন্ট। ঠিক আছে, একদম পিক মোমেন্টে কি তোমার ধরো যে একটা তুমি একটা দেখতেছো, একটা ট্র্যাজেডি দেখতেছো বা একটা কিছু দেখতেছো, মানে একটা স্টোরি দেখতেছো, একদম পিক একটা মোমেন্ট থাকে না যে তোমার দেখলা যে হচ্ছে নায়ক রিজেক্ট হয়ে যাচ্ছে নায়িকার দ্বারা, নায়িকা রিজেক্ট হয়ে যাচ্ছে, নায়ক মারা যাচ্ছে, এরকম একটা মোমেন্ট। এটা ছিল হচ্ছে শম্ভুনাথ কর্তৃক কন্যা সম্প্রদান অসম্মতি, মানে সে হচ্ছে বিয়ে দিবে না। ঠিক আছে, এটা ছিল একটা পিক মোমেন্ট। ঠিক আছে, তারপর আর সামনে যাই। এখানে অপরিচিত গল্পে কথকের নাম কি? দেখো এটা কিন্তু অনুপম। ঠিক আছে, এটা কিন্তু থার্ড পার্সন বা নাম পুরুষের জবানিতে কিন্তু ব্যক্ত হয়েছে এই গল্পটা। ঠিক আছে, নাম পুরুষ বা থার্ড পার্সন। ওকে, নাম পুরুষ বা থার্ড পার্সনের জবানিতে, সরি আমি থার্ড পার্সন বলে ফেলছি, এটা হচ্ছে নাম পুরুষটা আসলে তোমার ফার্স্ট পার্সন। ঠিক আছে, মানে প্রথম পুরুষের জবানিতে। ওকে, এটা আসলে নাম পুরুষ না, এটা মানে তোমার হচ্ছে প্রথম পুরুষের জবানি। ঠিক আছে, প্রথম পুরুষের একদম অনুপম তো নিজেই গল্পটা নিজেই বলতেছে, তাই না? এরপর দেখো অপরিচিতা গল্পের শীর্ষ মুহূর্ত, গ্রন্থিবন্ধন বা ক্লাইম্যাক্স, এটা কোনটা? এটা হচ্ছে দেখো শম্ভুনাথ সেনের কন্যা সম্প্রদানের যশোমতী লক্ষণ। এটা কি একদম ক্লাইম্যাক্স ছিল এই গল্পটা। ঠিক আছে, যেমন ধরো বিলাসী গল্পের ক্লাইম্যাক্স কোনটা? সেটা কি? যখন বিলাসী সুইসাইড করতেছে। হ্যাঁ, এগুলো হচ্ছে ক্লাইম্যাক্স মোমেন্ট। এরপর দেখেন এখানে অপরিচিত গল্পে শম্ভুনাথ চরিত্রের জন্য প্রযোজ্য কোনটি? এখানে দেখো চুল কাটা গোফ পাকা সুপুরুষ, এটা হয়, এটা মিলে। চুপচাপ চুল কাটা ভাষাট, এটা হয় সুপুরুষ চুপচাপ চুল পাকা, এখানে এটা কিন্তু হয় না। ঠিক আছে, সো আমাদের অ্যান্সার হবে এই প্রথম 1 আর 2। ওকে, এরপর দেখেন আমার মতো অক্ষম দুনিয়ায় নাই, এই উক্তির মাধ্যমে কি প্রকাশ পেয়েছে অনুপ্রমের? এখানে অনুশোচনার চেয়েও তার মধ্যে বেশি ছিল কোন? অসহায়ত্ব আর ক্ষোভ, তাই না? তার মধ্যে কেউ মানে অসহায়, সে যে অসহায় আসলে, সে যে তার ফ্যামিলি মামার কাছে যে অসহায়, হ্যাঁ, আর তার যে ক্ষোভটা, সেটা কিন্তু আমরা এখানে খুব সুন্দরভাবে দেখতে পাই। ওকে, এরপর দেখেন অনুপমের বিয়ে ভেঙে যাওয়ায় পরে মামা মামলা করার পরিকল্পনা করেছিল কিসের জন্য?
এখানে হচ্ছে বিবাহের চুক্তি ভঙ্গের জন্য আর মানহানির দাবিতে, ঠিক আছে, এই দুইটা। আর্থিক ক্ষতি নিয়ে কোনো প্রশ্ন হয় না এখানে। সো এই দুইটাই হবে অ্যান্সার। ওকে, এই প্রশ্ন দেখো যে 7টি সুশিক্ষিত ও আত্মনির্ভরশীল নারী বিয়ের পর শ্বশুর ও শাশুড়ির চাপে চাকরি ছাড়তে বাধ্য হয়। শ্বশুর শাশুড়ির ধারণা চাকরিজীবী বউ অহংকারী হয়, তারা সংসারের প্রতি দায়িত্বশীল নয়। অপরিচিতা গল্পের সঙ্গে উদ্দীপকের 7টির বৈসাদৃশ্য কোথায়? এখানে দেখো অপরিচিতা গল্পের কল্যাণী, ঠিক আছে, কল্যাণী কিন্তু আপোষ করেনি কোনো কিছুর কাছে, ঠিক আছে। সো নারীর প্রতি বৈষম্য এখানে হয় না, আপোষহীনতাও হয় না, স্বার্থসিদ্ধিতে হয় না, হয়টা কি আপোষকামিতায়, ঠিক আছে, কারণ একজন আপোষহীন আর একজন কি আপোষকামী। ওকে, সো আসো তারপরে যে আমরা যাই এখানে 7টি সুশিক্ষিত সেম উদ্দীপকের শ্বশুর শাশুড়ি মানসিকতার সাথে অপরিচিত গল্পের কোন উক্তির মিল রয়েছে? সেটা হচ্ছে আমাদের ঘরে যে মেয়ে আসিবে সে মাথা হিট করিয়া আসিবে, এইটার সাথে কিন্তু মিল আছে 7টির সাথে। কীরকম মিল? কল্যাণী কিন্তু এটা করে আসে নাই, কল্যাণী কিন্তু ডিফারেন্ট, বাট 7টি কিন্তু চাকরিটা ছেড়ে দিয়েছে। ওকে, তারপর এখানে দেখেন আদিবু শাফিক 2 বন্ধু, আদিব অহংকারী, নির্জীব, পৌরশূন্য, অন্যদিকে শাফিক উচ্ছল রসিক। শাফিক যে কোনো পরিবেশে দ্রুত নিজেকে মানিয়ে নেয়, সে হয়ে ওঠে আলোচনার মধ্যমণি। উদ্দীপকের শাফিককে মানে কার সাথে মিল আছে? দেখো শাফিক কার সাথে মিল আছে? হরিশ। হরিশ কি খুব বেশি আসর জমাইতে পারে না, ভালো আসর জমাতে অদ্বিতীয়, সো এটা হবে অ্যান্সার। তারপরে এখানে দেখো যে সেম উদ্দীপক, কোন কারণে উদ্দীপকের আদি ও অপরিচিত গল্পের অনুপম সাদৃশ্যপূর্ণ? দেখো অনুপম মিল আছে কেন? অহমিকা না, অনুপমের মধ্যে আসলে অহমিকা নাই, নিস্পৃহতা, এটা কিন্তু হয় মেরুদণ্ডহীনতা, এটা কিন্তু হয় 2 আর 3টা, তাহলে অ্যান্সারটা মিলবে। তারপর আসো আমরা একটু দেখি এদিকে। শাকিল সাহেব শিক্ষিত মানুষ, তার আত্মসম্মান বোধ প্রখর। মেয়ে শিরিনের বিয়েতে নিজের অনিচ্ছা সত্ত্বেও সাধ্যানুসারে বরপক্ষের যৌতুকের দাবি পূরণ করতে রাজি হন, কিন্তু উচ্চশিক্ষিত শিরিন যৌতুকে অসম্মতি জানিয়ে এই বিয়ে প্রত্যাখ্যান করে। উদ্দীপকের শাকিল সাহেবের অপরিচিত গল্পে কার সাথে তুলনীয়? এখানে কিন্তু দেখো শম্ভুনাথ বাবু। শম্ভুনাথ বাবু কি ডাক্তার ছিলেন এবং তিনি তার মধ্যেও কি আত্মসম্মান বোধ প্রখর, কিন্তু সে কিন্তু মেয়ের ভালোর জন্য বা মেয়ে যাতে সুখে থাকে সেজন্য কিন্তু সে বাধ্য হয়েছিল বা দিতে চেয়েছিল শুরুতে, হ্যাঁ, যৌতুক। আচ্ছা, তারপর যদি আমরা একটু দেখি এখানে সেই উদ্দীপকে শিরিনের সাথে কল্যাণীর মিলটা কোথায়? শিরিনের সাথে কল্যাণীর মিল হচ্ছে দেখো উভয়ে কি শিক্ষিত, উভয়ে কি ব্যক্তিত্ব সম্পন্ন, বাবার আজ্ঞাবাহী কিন্তু না। সো এখানে অ্যান্সারটা হবে এইটা, ঠিক আছে। রামসুন্দর বাবু বনেদি ঘর পেয়ে মেয়ে বিয়ে দিতে উদ্যত হন। এক্ষেত্রে তিনি বরপক্ষ থেকে দাবিকৃত দেনা পাওনা চুকিয়ে দিয়ে মহাসাড়ম্বরে মেয়ের বিয়ে সম্পন্ন করেন। উদ্দীপকের রামসুন্দর বাবুর সাথে অপরিচিত গল্পের কোন চরিত্রের বৈসাদৃশ্য রয়েছে? সেটা হচ্ছে শম্ভুনাথের সাথে। শম্ভুনাথ কিন্তু ওইভাবে শেষ পর্যন্ত বিয়েটা দেয়নি, ঠিক আছে। তারপর দেখো এখানে সেম উদ্দীপকে ও অপরিচিত গল্পে ফুটে উঠেছে কি? দেখো এখানে কিন্তু কি একটা তোমার কুসংস্কার, এটা কিন্তু আছে অবশ্যই, সে বিভিন্ন ধরনের কুসংস্কার আছে, এখানে অনেকগুলোর কথা বলা হয়েছে, যৌতুক প্রথা আছে, বাট প্রতিবাদী চেতনা কিন্তু উদ্দীপকে দেখতে পাচ্ছি না আমরা। গল্পে দেখেছি ঠিক আছে, বাট উদ্দীপকে কিন্তু কোনো প্রতিবাদী চেতনা নাই। সো অ্যান্সার হবে 1 আর 2, ঠিক আছে। তারপর এখানে দেখো যে বাবার মোটা টাকার যৌতুকের দাবির কারণে সবুজের বিয়ে ভেঙে যেতে বসলো। পিতার অনুগত সন্তান হওয়া সত্ত্বেও সবুজ শেষ পর্যন্ত বিনা যৌতুকে রথিকে বিয়ে করে আনলো। উদ্দীপকের সবুজের বাবার সাথে অপরিচিত গল্পের কোন চরিত্রের মিল আছে? সেটা হচ্ছে কি মামা, ঠিক আছে, সেটা কে? মামা। তারপর দেখো এখানে বাবার মোটা টাকা সেই উদ্দীপকের সবুজের কোন বৈশিষ্ট্য অপরিচিত গল্পে অনুপমের চরিত্রে থাকলে তার বিয়ে ভাঙতো না? সেটা হচ্ছে ব্যক্তিত্ব বোধ, সেটা কিন্তু অনুপমের মধ্যে একদমই ছিল না, সে কিন্তু যথেষ্ট একটা ব্যক্তিত্বহীন মানুষ ছিল, ঠিক আছে। তারপর দেখো এখানে শাওনের বিয়ে চূড়ান্ত হয় অন্যার সাথে, যৌতুকের দাবি পূরণ না হয় মুতালেব সাহেব ছেলের বিয়ে ভেঙে দিতে চান, বাবার অন্যায় আবদার শাওন মানতে নারাজ, সে যুক্তি দিয়ে বাবাকে বুঝিয়ে যৌতুক না নিয়ে অন্যকে বিয়ে করে। সেখানে মুতালেব সাহেবের সাথে অপরিচিত গল্পের কোন চরিত্রের মিল পাবা? অবশ্যই কার সাথে মিল পাবা? এখানে দেখো এখানে আমাদের মুতালেব সাহেব কি ছেলের বিয়ে ভেঙে দিতে চায় কেন? যৌতুকের জন্য। তাহলে কি হবে? অবশ্যই মামা হবে, ঠিক আছে। এখন
এখন দেখো পরবর্তী অপশনটাতে যে শাওনের কোন বৈশিষ্ট্য অনুপমের মধ্যে থাকলে অনুপমের বিয়েটা টিকে যেত। আসলে আমরা একটু দেখি, এটা হচ্ছে কি সাহসিকতা অনুপমের ছিল না, ব্যক্তিত্ব ছিল না, গভীর ভালোবাসা আসলে এখানে ইন্ডিকেট করে নাই। সো অ্যান্সারটা হবে কি ক। তারপর এখানে দেখো একদল শ্রমজীবী নারী পুরুষ লঞ্চে করে গ্রামে যাচ্ছিল ঈদের ছুটিতে। বিত্তবান মুহিত সাহেব স্ত্রী সন্তান এবং আত্মীয় পরিজন নিয়ে লঞ্চে উঠলো। লঞ্চ কর্মীরা শ্রমজীবীদের সিটগুলো ছেড়ে দিতে বললো। অনেকেই ছেড়ে দিলেও প্রতিবাদ জানিয়ে নিজের সিটে জয়ে বসে থাকে গৃহকর্মী হালিমা। সো এখানে হালিমা কি প্রতিবাদী, ঠিক আছে। সো দেখো এখানে উদ্দীপকের হালিমা অপরিচিত গল্পে কাকে প্রতিনিধিত্ব করে, এটা কিন্তু কল্যাণী। ওকে, তারপর দেখো এখানে আমাদের উদ্দীপকে উঠে আসা অপরিচিত গল্পের প্রসঙ্গটা কি। প্রথমত কি প্রতিবাদ এসেছে, তারপর কি শ্রেণী বৈষম্য এসেছে। এখানে কিন্তু ধর্মীয় উৎসব যাত্রা সেটা কিন্তু নাই, ঠিক আছে। ওকে, সো আমাদের অপরিচিত গল্পের এমসিকিউটা শেষ। আশা করি আমাদের প্লে লিস্টে তুমি সবগুলাই খুঁজে পাবা। তুমি হচ্ছে যদি অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে দেখো আমাদের ক্লাসগুলো করতে চাইলে তুমি কি অন্বেষণ এইডু নামে যে ইউটিউব চ্যানেলটা আছে সেখানে যাবা, সেখানে গিয়ে কি তুমি সার্চ করলেই পেয়ে যাবা, ঠিক আছে। সো আমাদের যারা এইচএসসি তোমার 25 থেকে 26 ব্যাচ আছো, তোমরা যারা ডিইউবি ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে চাও বা অন্যান্য ভার্সিটিতে, তোমাদের জন্য আমাদের একটা কোর্স আছে ভার্সিটি বিজয় 2.0। এইটাতে তোমরা এই সুবিধাগুলো পাবা। তোমাদের এখন বলে টাইম ওয়েস্ট না করি, যারা ইন্টারেস্টেড আছো তারা কিন্তু ভর্তি হয়ে যেতে পারো, ঠিক আছে। আমাদের এই কোর্সটাতে তুমি খুব মানে একটা ভালো সার্ভিস পাবা ইনশাল্লাহ, একটা বেস্ট আউটকাম পাবা ইনশাল্লাহ। ওকে, সবাই ভালো থাকো, পরীক্ষা ভালো মতো দাও। আল্লাহ হাফেজ।